কুইন্সের ভিতরে এখন বেশিরভাগ আমাদের বাঙালিরা কুইন্স ভিলেজ এই এলাকাটা খুবই চুজ করতেছেন। নাইস এনভায়রনমেন্ট এবং ওইখানে বাড়ির দামও খুবই রিলায়েবল। মার্কেটে আসলে কোন এরিয়ায় উনি বাড়ি কিনবেন ওই এরিয়ার নেবারহুড এক্সপার্ট একজন রিয়েলটারের সাথে উনি আলোচনা করবেন। এই আলোচনার পরে রিয়েলটার আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে কোন এলাকাটা আপনার বাজেট আপনার ক্রাইটেরিয়া এর সাথে ম্যাচ করতেছে। সর্বপ্রথমে চেষ্টা করবেন যে ইনস্টলমেন্টটা আপনার কাছে রেডি আছে কিনা। যদি রেডি না থাকে বেইজ অন আপনার প্রপার্টি ইনকাম আপনাকে আস্তে আস্তে আগাতে হবে। বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইকুইটি বিল্ড আপ হতে থাকবে, হোম অ্যাপ্রিসিয়েশন হতে থাকবে। তারপর বাড়ি কিনলে আপনি ট্যাক্সে অনেকগুলো খরচ দেখাতে পারবেন। আসলে এই মুহূর্তে বাড়ি কেনাটা কতটা বুদ্ধিমানের? থ্যাংক ইউ অপলা। দেখুন, বাড়ি আপনি নিউ ইয়র্ক শহরে যারা ভাড়া থাকেন উত্তরোত্তর ভাড়ার কিন্তু পরিধি বাড়তেছে। আজকে যে ভাড়াটা 3200 টাকা, দুদিন পরে বা 6 মাসের ভিতরে এটা 3600 টাকা হয়ে যাচ্ছে। সো আমরা মনে করি এই মুহূর্তে বাড়ি কেনার উত্তম সময়। বিকজ যখনই আপনি বাড়ি কিনবেন, বাড়ি কিনলে আপনার একটা ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে হবে যেটা 30 ইয়ার্স ফিক্স। আর ভাড়া কিন্তু আপনার ইয়ার টু ইয়ার বাড়তেই থাকবে, যেটা আপনার ইনকামের উপর আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সো আমরা মনে করি এই ওভারঅল অবস্থা বিবেচনা করে আমরা মনে করতেছি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে বাড়ি কেনাই বুদ্ধিমানের কাজ। জি, সেই ক্ষেত্রে আমি যদি আমাদের কমিউনিটির কথা বলি, বাংলাদেশি কমিউনিটির উপরে একটু জোর দিয়ে বলবো, অন্যান্য কমিউনিটিও নিশ্চয়ই আপনি এটার মধ্যে ইনক্লুড করবেন, সেটা হচ্ছে কোন এলাকায় বাড়ি কেনাটা ভালো হবে? আমাদের কুইন্সের ভিতরে এখন বেশিরভাগ আমাদের বাঙালিরা কুইন্স ভিলেজ এই এলাকাটা খুবই চুজ করতেছেন। নাইস এনভায়রনমেন্ট এবং ওইখানে বাড়ির দামও খুবই রিলায়েবল। সো এই মুহূর্তে কুইন্স ভিলেজে যদি 100টা বাড়ি বিক্রি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 70 থেকে 80টা বাড়ি আমাদের কমিউনিটি গ্রো করতেছে, যেটা আমাদের জন্য খুবই খুশির খবর। আচ্ছা, ফার্স্ট টাইম বায়ার যারা আছে, প্রথমবারের জন্য যারা বাড়ি কিনবেন, তাদের জন্য আপনার পরামর্শ শুনবো। মানে একদম যিনি প্রথমবার বাড়ি কেনার কথা ভাবছেন কিংবা পরিকল্পনা করছেন, তিনি আসলে কিভাবে শুরু করবেন? প্রথমে উনি দেখতে হবে যে ওনার আসলে প্রি অ্যাপ্রুভাল আছে কিনা। যদি ওনার প্রি অ্যাপ্রুভাল থেকে থাকে, উনি দেখবেন যে মার্কেটে আসলে কোন এরিয়ায় উনি বাড়ি কিনবেন ওই এরিয়ার নেবারহুড এক্সপার্ট একজন রিয়েলটারের সাথে উনি আলোচনা করবেন। এই আলোচনার পরে রিয়েলটার আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে কোন এলাকাটা আপনার বাজেট আপনার ক্রাইটেরিয়া এর সাথে ম্যাচ করতেছে এবং কোন এলাকাটা আপনার বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল বাড়ি হবে, যেটা আপনার স্বপ্নের বাড়ি হবে অ্যাফোর্ডেবল লিটির উপর বেস করে, সেটা উনি নির্ধারণ করে দেবেন। সেক্ষেত্রে আপনি যদি একজন নেবারহুড এক্সপার্ট রিয়েলটর হায়ার করতে পারেন, উনি আপনাকে গাইড করতে পারবেন। ভালো কিংবা অভিজ্ঞ রিয়েলটর চিনবেন কেমন করে? নিউ ইয়র্কে তো অনেক রিয়েলটর। ভেরি ভেরি গ্রেট কোশ্চেন্স। দেখুন, প্রথমে আপনাকে দেখতে হবে ক্রেডেনশিয়ালিটি এবং প্রফেশনালিজম। ওই রিয়েলটরের ক্রেডেনশিয়ালিটি কতটুকু, প্রফেশনালিজম কতটুকু। আপনি রিয়েলটর ব্রোকার হাউসে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি দেখবেন যে ওদের ডাইরেক্টর ট্রেনিং আছে কিনা, ওদের অ্যাডমিনিস্ট্রেশনটা কতটুকু স্ট্রং, যেটা আপনাকে ইন ফিউচারে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। তারপরে আপনি ব্রোকার হাউসের অনলাইন রিভিউ দেখতে পারেন যে ওদের অনলাইন পাবলিক ওদের সম্পর্কে কি বলতেছে। এবং ফাইনালি আপনি যেটা করতে পারেন, আপনি রিয়েলটরকে 2-4টা কোশ্চেন করতে পারেন, লাইক হোম বাইং প্রসেস বা হোম সেলিং প্রসেস। এতে করে আই বিলিভ যে আপনি সঠিক এক্সপার্ট রিয়েলটর সিলেক্ট করে ফেলতে পারবেন। ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে আসলে কিংবা যিনি বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? ঠিক কতদিন আগে আসলে রিয়েলটরের কাছে যাওয়া উচিত? আমি মনে করি যখনই আপনি বাড়ি কেনার প্ল্যান করতেছেন তখন থেকে আপনি ফিজিবিলিটি স্টাডি করা উচিত যে এই নেবারহুডে কারা এক্সপার্ট রিয়েলটার, তাদের অনলাইন রিভিউ ভালো, কোন ব্রোকারেজ হাউসটা পারফেক্টলি হেল্প করতেছে। এবং অনলাইন রিভিউ দেখে আপনি বাড়ি কেনার অ্যাটলিস্ট 6 মান্থ আগ থেকে আপনি তার সাথে কাজ শুরু করবেন। এবং অ্যাটলিস্ট 6 মান্থ। কি টাইপের বাড়ি কিনবেন এটা নিয়ে আসলে যারা বাড়ি কিনবেন, ইনভেস্টমেন্ট করবেন বিশেষ করে, তারা আসলে একটু কনফিউশনে থাকেন যে 2 ফ্যামিলি হাউস না 3 ফ্যামিলি হাউস, ভাড়ার একটা বিষয় থাকে। এই ব্যাপারে কি পরামর্শ দেবেন? এই ক্ষেত্রে এখন বর্তমান যে ট্যারিফ এবং ইনফ্লেশন, এটার ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনুন, যেটা ইনস্টলমেন্ট আপনার জন্য অ্যাফোর্ডেবল থাকে। এবং আমরা অনেকে বলি যে ইনকাম বেস অনেকগুলো বাড়ি পাওয়া যায়, লাইক বেস অন ইনকাম আপনি লোন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে 2-3 বাড়ি আপনার জন্য পারফেক্ট হতে পারে। বাট আপনি দেখতে হবে যে আপনি কোন এলাকায় কিনতেছেন, ওই নেবারহুডে এই ট্যানেনদের অবস্থা কি। কারণ আপনার বাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে, বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা মান্থলি ইনস্টলমেন্ট পে করতে হবে। আপনার ইনস্টলমেন্ট পে করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে
চেষ্টা করবেন যে ইনস্টলমেন্টটা আপনার কাছে রেডি আছে কিনা। যদি রেডি না থাকে, বেইজ অন আপনার প্রপার্টি ইনকাম আপনাকে আস্তে আস্তে আগাতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য 2 ফ্যামিলি বেস্ট হতে পারে। আর যারা মাল্টি ফ্যামিলি বা কমার্শিয়াল হাউস কিনতে পারেন তাদের জন্য 2, 3, 4 ফ্যামিলি। এবং ওই নর্মালি আমরা যখন কম্পারিজন করি অনেক সময় 3, 4 ফ্যামিলির বাড়ির দাম 1 ফ্যামিলি বাড়ির দামের কাছাকাছি বা অল্প ডিফারেন্স। সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, ট্যাক্সের বিষয়টা আসলে কি হবে সেক্ষেত্রে? ট্যাক্স আমাদের সোসাইটিতে, আমরা আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখা যায় কি, অনেকে কোনো কারণে আপনি দেখা হলো যে ট্যাক্সে ইনকাম বেশি দেখাতে পারেন না। সেক্ষেত্রে তারা কি বাড়ি কিনবে না? ডেফিনেটলি তারা বাড়ি কিনবেন। সেক্ষেত্রে তারা নন কোয়ালিফাইড লোন নামে একটা প্রোগ্রাম আছে। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট আপনাকে 20% দিতে হবে। আর আপনার ইনস্টলমেন্ট রিজার্ভ অ্যাটলিস্ট 3 to 6 মান্থ রাখতে হবে, বেইজ অন আপনার সিপিএ লেটার, অ্যাসেট বেজ ইনকাম এবং P&L, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের উপর বেস করে আপনি ইজিলি বাড়ি কিনতে পারবেন। থ্যাংক ইউ। জি জি, নিউ ইয়র্কে আসলে ভাড়াটিয়াদের একটা অভিযোগ হচ্ছে বাসা ভাড়া অনেক বেশি, খুব উঁচু হারে হচ্ছে ভাড়া দিতে হয় এবং দিন দিন বাসা ভাড়া বাড়ছে। সেই ক্ষেত্রে আসলে কেউ যদি বাড়ি কেনার প্ল্যান করে যে বেশি মানে বাড়ি কিনে এই উচ্চ ভাড়া থেকে আসলে তিনি বাঁচতে পারবেন, সেই সমন্বয়টা আসলে কিভাবে করবেন? এটা যদি আপনি আমাকে একজন বিশেষজ্ঞ রিয়েলটর হিসেবে জিজ্ঞেস করেন, আমি প্রথমে বলবো একটু আপনি ভাড়া থাকার থেকে আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি বা আপনার অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনে ফেলেন। বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনি কতগুলো অ্যাডভান্টেজ পাবেন। নাম্বার 1, বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইকুইটি বিল্ড আপ হতে থাকবে, হোম অ্যাপ্রিসিয়েশন হতে থাকবে। তারপর বাড়ি কিনলে আপনি ট্যাক্সে অনেকগুলো খরচ দেখাতে পারবেন। মর্গেজ ট্যাক্স দেখাতে পারবেন, মর্গেজ ইন্টারেস্ট দেখাতে পারবেন, ডেপ্রিসিয়েশন দেখাতে পারবেন, যেটা আপনার ট্যাক্সেবল ইনকামকে ছোট করবে, আপনার ট্যাক্স কম দিতে হবে। একই সঙ্গে আরো একটা বড় জিনিস, যেমন আপনি যদি বাড়ি কিনেন, সেক্ষেত্রে দেখবেন আপনি যে লোনটা নিচ্ছেন এখানে 30 ইয়ার্স ফিক্সড ইনস্টলমেন্ট, আপনার ইনস্টলমেন্ট সাইজ যদি 3500 হয়, এটা সেকেন্ড ইয়ারও 3500, থার্ড ইয়ারও 3500। আর আপনি যদি ভাড়ায় থাকেন, ভাড়া কিন্তু ক্রমশ বাড়তেছে। আজকে যে ভাড়াটা 3000 টাকা, 6 মাস পরে সেটা 3200, 3300, 3500 টাকা হয়ে যেতে পারে। এইটা আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আরো হতে পারে, সে মনে করেন আপনি যখন নিজের বাড়িতে যাবেন তখন আপনি আপনার বাড়িটা কাস্টমাইজ করে নিতে পারেন, যে আমার হল রুমটা ছোট, বেডরুমটা একটু বড় করব। কিন্তু আপনি ভাড়া থাকার ক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। অর্থাৎ আপনার যেই কন্ট্রোল এবং ফ্রিডম ভাড়া থাকলে সেটা আসে না, যেটা আপনি বাড়ি কিনে ইজিলি অ্যাচিভ করতে পারবেন। জি, অনেকে তো ইন্টারেস্ট রেট হচ্ছে কমার জন্য অপেক্ষা করছেন, যে ইন্টারেস্ট রেট যখন কমবে তখন তিনি বাড়ি কিনবেন। আসলে কি কমার সম্ভাবনা আছে, কিংবা এই অপেক্ষা করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? অপলা, অ্যাকচুয়ালি আপনি জানেন যে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা ফেডারেল রিজার্ভ পলিসির উপর নির্ভর করে, তারপরে ইনফ্লেশনের উপর নির্ভর করে। আপনার ইনফ্লেশন বেশি হলে ইন্টারেস্ট রেট অটোমেটিকলি বেশি হবে। তারপরে আপনার যদি ইনফ্লেশনের উপর নির্ভর করবে। তারপরে হাই রিস্ক লোনের উপরেও আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে। ইকোনমি যদি স্ট্রঙ্গার হয় সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে। সো আপনি যদি স্পেসিফিক ইন্টারেস্ট রেট নিয়ে আমাকে বলেন, কোভিড এর মতো 2.5% ইন্টারেস্ট আর কখনো আসবে না। ইটস অ্যাবসার্ড। ইন্টারেস্ট রেটটা 5.5 থেকে 6.5 এর মধ্যে ঘোরাঘুরি করবে। আপনি যদি বাড়ি কেনার জন্য রেডি থাকেন, আপনি বাড়িটা কিনে ফেলুন। কারণ আপনি যদি রেট ড্রপ করে, ইন্টারেস্ট রেট ড্রপ করে, সেক্ষেত্রে আপনি তো রিফাইন্যান্স করার একটা বড় সুযোগ আপনি পাচ্ছেন। সো রেডি থাকলে আপনি এখনই বাড়ি কিনে ফেলতে পারবেন। ডাউন পেমেন্ট নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে, 20%, কেউ বলেন 30%, কেউ বলেন 50%, আসলে কত পার্সেন্ট? গ্রেট কোশ্চেন অপলা। অনেক সময় দেখা যায় কি, অনেকে বলেন, ট্রেডিশনালি অনেকে বলে থাকেন যে ইন্টারেস্ট রেট 20%, বাট সো মেনি প্রোগ্রাম অফার করতেছে আপনাকে 3 to 5% ইন্টারেস্ট। সো যেমন একটা প্রোগ্রাম আছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য না সবার জন্য? ডেফিনেটলি ফার্স্ট টাইম বায়ারদের জন্য আপনার একটা আছে FHLO, ফেডারেল হাউজিং অথরিটি লোন। এটা আপনি 3.5% দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। প্লাস কনভেনশনাল লোনের ক্ষেত্রেও আপনি 5% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে শুধু আপনার একটা জিনিস করতে হবে, হয়তোবা অনেক ক্ষেত্রে আপনাকে PMI দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কি ইন্টারেস্ট রেটটা কি অনেক হাই হবে? এফএস এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আপনার একই থাকবে। আর
কনভেনশনাল লোনের ক্ষেত্রে আসলে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে, আপনার ক্রেডিট স্কোর প্লাস আপনার লোনটা কতটুকু রিস্ক, ইনকাম ভেরিফাইড না হলে অনেক সময় ইন্টারেস্ট একটু লিটল বিট হায়ার হয়ে থাকে। জি। আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে যে অনেকে ট্যাক্স রিটার্নে তাদের ইনকামটা কম, সেই ক্ষেত্রে আসলে তারা কি করতে পারেন? সেক্ষেত্রে ওই যে সো মেনি প্রোগ্রাম, আমি একটু আগে বলছি যে আপনি নন কোয়ালিফাইড লোন যা উপর বেস করে আপনি আপনার বাড়ি কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিতে হবে এবং দিতে হবে 3 to 5 মান্থ রিজার্ভ থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং এটা হয় নর্মালি অ্যাসেট বেস ইনকাম এবং সিপিএ প্রফিট অ্যান্ড লসের উপর বেস করে আপনি কিনতে পারবেন ইজিলি। জি, আমি একটু ডিফারেন্ট স্ট্যাটাসে যেতে চাই। স্টুডেন্ট স্ট্যাটাস যাদের রয়েছে, F1 স্টুডেন্ট, তারা আসলে বাড়ি কিনতে পারবেন কিনা, কিংবা তাদের প্যারেন্টসরা যদি ভিজিটে আসে সেক্ষেত্রে তারা তো অবশ্যই B1 B2 স্ট্যাটাসে আসবেন। তারা আসলে যদি বাড়ি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিনতে পারবেন কিনা? ডেফিনেটলি তারা পারবেন। এই ক্ষেত্রে আপনার ওদের কোনো ক্রেডিট স্কোর লাগবে না, ওদের কোনো সোশ্যাল সিকিউরিটি লাগবে না, ওদের কোনো গ্রিন কার্ড লাগবে না। ওরা ফরেন ইনভেস্টর লোন হিসেবে একটা লোন পাবেন। এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 30% ডাউন পেমেন্ট এবং আপনাকে এই দেশে আমরা যাদেরকে সিপিএ বলি, বাংলাদেশে তাদেরকে বলে চার্টার অ্যাকাউন্টেন্ট। একজন চার্টার অ্যাকাউন্টেন্টের উপর লেটারের উপর বেস করে আপনি ইজিলি ফরেন ইনভেস্টর লোন নিয়ে আপনার বাড়িটা আপনি কিনতে পারবেন। কোনো কিছুর দরকার হবে না, শুধুমাত্র আপনার ডাউন পেমেন্ট এবং আপনার চার্টার অ্যাকাউন্টেন্টের লেটার হলেই এই লোনটা আপনি ইজিলি পাবেন এবং আপনার স্বপ্নের বাড়িটা আপনি এখানে কিনে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের এই শোটা হয়তো অনেকে বাংলাদেশ থেকেও দেখছেন, অনলাইনে দেখছেন। বাংলাদেশ থেকে কেউ যদি ইন্টারেস্টেড হয় তিনি আমেরিকায় বাড়ি কিনবেন, তাহলে আসলে কিসের উপর ডিপেন্ড করে তিনি কিনতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি কেউ করেন বা পারেন, তার ডেফিনেটলি তার B1 B2 ভিসা যদি থেকে থাকে, B1 B2 ভিসার উপর বেস করে উনি ফরেন ইনভেস্টর লোন হিসেবে, ফরেন ইনভেস্টমেন্ট লোন হিসেবে উনি ইজিলি বাড়ি কিনতে পারবেন। এটা তাদের জন্য একটা বড় খুশির খবর আমি মনে করি। আচ্ছা, সেই ক্ষেত্রে তার ইনভেস্ট আসলে কি রকম হতে হবে, কি পরিমাণ হতে ওরা হবে? মিনিমাম 30% ডাউন পেমেন্ট দিলেই উনি ফরেন ইনভেস্টর লোন নিয়ে এটি কিনে ফেলতে পারবেন। কিনে ফেলতে পারবেন। মিনিমাম 30% হলো ডাউন পেমেন্ট প্লাস ওই দেশের যে সিপিএ, আমাদের দেশে আমেরিকাতে আমরা যাদেরকে সিপিএ বলি, বাংলাদেশে এদেরকে বলা হয় চার্টার অ্যাকাউন্টেন্ট একটা লেটার লাগবে। জি, আমি একটু ক্লোজিং কস্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এটা একটু ব্যাখ্যা করবেন কিনা? ক্লোজিং কস্ট হলো ক্লোজিং টেবিলে আপনি বায়ার এবং সেলার প্রপোর্শনেটলি কিছু কস্ট আপনার পে করে থাকেন, ওইটাকে আমরা ক্লোজিং কস্ট বলি। ক্লোজিং টেবিলে একজন বায়ার যেসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন, প্রথমে আপনি ব্যাংক সাইডে যেটা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার ইন্টারেস্ট রেটটা ঠিক আছে কিনা, আপনার লোন অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে দেখেন এখন আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনি কিছুদিন পর আপনার অনেক টাকা হয়ে গেল, আপনি আর্লি আপনার লোনটা পেমেন্ট করে দেওয়া অনেকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফি পেমেন্ট কোনো পেনাল্টি ইনভলভ আছে কিনা এটার সাথে, সেটা দেখবেন। আর ক্লোজিং কস্টের আরো দুইটা পার্ট থাকে। একটা বড় পার্ট হলো ব্যাংক পার্ট। এখানে ব্যাংকের মনে করেন অ্যাপ্লিকেশন ফিস, লোন প্রসেসিং ফিস, আন্ডাররাইটিং ফিস, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া এখানে আরেকটা টাইটেল কোম্পানি বিলস নামে দুইটা বড় ধরনের খরচ ইনভলভ থাকে। এটাকে একটাকে বলা হয় ওনার পলিসি, আরেকটাকে বলা হয় লেন্ডার পলিসি। এখন ওনার পলিসিটা ভেরি ইম্পর্টেন্ট। ওনার পলিসিটা কি? ওনার পলিসিটা হলো, সে মনে করেন আপনি যে বাড়িটা কিনতেছেন, এটা কোনো একদিন এখানে ল্যান্ড ছিল, ল্যান্ডের উপর বাড়িটা তৈরি হয়েছে। তো বাড়িটা প্রথমে এ বিল্ড করছে, বি এর কাছে সেল করছে, বি সি এর কাছে সেল করছে, এইভাবে চেন A B C D এভাবে সেল হতে A to J পর্যন্ত গেল। এখন দেখা গেল যে কোনো এক সময় মালিকানায় ত্রুটি দেখা দিছে। যদি আপনি ওনার পলিসি কিনে থাকেন তাহলে মালিকানায় ত্রুটি থাকলেও আপনার যে ইনভেস্টমেন্ট এটা কভার থাকবে ওনার্স পলিসি দ্বারা। আরো একটা জিনিস থাকে লেন্ডার পলিসি। লেন্ডার পলিসি দেখেন বাড়ি কিনতে গেলে কিন্তু আমরা যদি 20% ডাউন পেমেন্ট দিয়ে থাকি, আমরা 20% স্টেক হোল্ড করতেছি, ব্যাংক কিন্তু 80% হোল্ড করে থাকে। ব্যাংকের ইনভেস্টমেন্টটাকে ব্যাংক সিকিউর করার জন্য ওরা একটা লেন্ডার পলিসি কিনে থাকেন। এই লেন্ডার পলিসিও সেম ওনার পলিসির মতো লেন্ডারকে কভার করবে যদি মালিকানায় কোনো ত্রুটি থাকে। থ্যাংক ইউ। মির্জা মোহাম্মদ হোসেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট্ট করে একটু দর্শকদের জন্য ব্যাখ্যা করবেন কিনা বর্তমানে রিয়েল এস্টেট মার্কেট আসলে কেমন, কিংবা যারা বাড়ি কেনার জন্য পরিকল্পনা করছে তাদের জন্য একদম শেষ মুহূর্তের কোনো পরামর্শ যদি থাকে? বাড়ি কেনার ক্ষেত্রে আমরা দেখতেছি মার্কেটে প্রচুর অ্যাক্টিভ বায়ার আছে এবং তারা বাড়ি কিনতে চাচ্ছে। সেই তুলনায় কিন্তু
বাড়ির স্টক অনেক কম। আবার আমরা যখন বাড়ি শো করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে 60 থেকে 70% বাড়ি দেখার অযোগ্য। কোনোটাতে ট্যানেন্ট ইস্যু আছে, কোনোটাতে বিভিন্ন ধরনের কনজাস্টেড ছোট বাড়ি, অর্থাৎ বায়ার যে তার স্বপ্নের বাড়ির সাথে মিলাতে পারেন না। তারপরেও আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, অচিরে আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান হবে। আমরা ফেডারেল গভর্নমেন্টের সাথে কাজ করতেছি যে নিউ ইয়র্ক সিটিতে যে আনইউজ জায়গাগুলো পড়ে আছে এগুলোতে আবাসন গড়ে তুলে এই সমস্যার সমাধান করা যায় কিনা। আর আরও চিন্তা করতেছি, যেমন আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার এবং সাউথ এশিয়ান আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার, আমরা দুইটার একই সমানতালে কাজ করতেছি এই আবাসন শিল্পের উত্তরণের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।